হ্যালো। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে যে। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু এখন ভালো করে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি আপনাদের আজকের বিষয়টা জানি না, গতকাল এর আগের সপ্তাহের বিষয়টা ছিল ডিভোর্স নিয়ে, তো সেটা নিয়ে আমি একটা প্রবলেমে ছিলাম, শিওর সেই জন্য। শিওর, যে কোনো বিষয় নিয়ে কথা বলা যেতে পারে এখানে। আচ্ছা, ওই যে আমার বিয়ে হয়েছে প্রায় 12 বছর হয়েছে। তো আচ্ছা বিয়েটা আমার ইচ্ছাতেই হয়েছিল, আমার ফ্যামিলি আচ্ছা। ফ্যামিলি আমার ইচ্ছাকে সমর্থন করছিল। হুম হুম। এখন আমি বিয়ের পর থেকে মোটামুটি কিছুদিন ছিলাম যে মোটামুটি মানসিকভাবে অ্যাডজাস্টমেন্ট হইতো। তো এরপর থেকে এই পর্যন্ত আমার মানসিকভাবে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না। আর হচ্ছে যে আমার দুইটা বেবি আছে, একটা ছোট ছেলে আছে, একটা মেয়ে। তো ছেলে অলরেডি 5-এ পড়ে, মেয়েটা 2-তে পড়ে। আচ্ছা তো আমি এদের কথা চিন্তা করে ওই প্রথম থেকেই মোটামুটি করে আসতেছি, কিন্তু আসলে এভাবে টোটাল লাইফটা মানে স্পেন্ড করা সম্ভব না। হুম। আর হচ্ছে যে আমরা আমরা আমাদের সনাতন ধর্মের, বুঝছেন, আচ্ছা যার জন্য হঠাৎ করে যে ডিভোর্স দেব সেটাও সম্ভব না। এখন একটা আচ্ছা। মানে ডিভোর্স কি একদম হয় না সনাতন ধর্মাবলম্বীদের ডিভোর্স মধ্যে? বলতে আমাদের তো এরকম কাবিন নামা হয় না। আর হ্যাঁ। হয়েছে যে যদি মিউচুয়াল ডিভোর্স হয় সেই ক্ষেত্রে হয়তো কিছু হয়। আচ্ছা আচ্ছা। এই এখন এর একটা সমাধান চাইতেছিলাম, যে কি সমাধান না, ঠিক একটা পরামর্শ চাইতেছিলাম। আর মাঝে এর মানে ভিতরে পরামর্শটা কি নিয়ে? আমি কিভাবে কি কি করতে পারি। এর ভিতরে আমার স্ত্রীর কিছু প্রবলেম হয়েছে, যে আমার মনে হয় যে ওসিডি ধরনের কোনো একটা ঝামেলা আছে। মেজাজ সবসময় খিটখিটে থাকে, তার সাথে অ্যাডজাস্টমেন্ট ওইভাবে কোনো কোনো কথাতেই হয় না, কোনো কথাতে না। আমি মানে যতবার ওসিডির তো কিছু আচরণগত কিছু ব্যাপার দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একই আছে। জিনিস বারবার করা, এগুলো হ্যাঁ, আছে? সেটা আছে, সেটা আছে তার ভিতরে। কোন কি করে সে? যেমন মনে করেন হঠাৎ মানে সারাদিন যত কাজ করবে, যে যাই করুক না কেন, প্রত্যেকটা জিনিস খুঁত ধরা। এটা এখানে আসলো কেন, এটা এভাবে রাখলো আচ্ছা কেন, দরজাটা খুলে ওকে। রাখছে কেন, হুম। এই ধরনের। মানে খুদ খুদ করতে থাকে আর কি, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, এবং সেটা আমাদের বাচ্চাদের সাথেও করে। হুম আর বাচ্চারাও মোটামুটি এগুলা মানে দেখতে দেখতে ওরা এটা অভ্যস্ত হয়ে গেছে। আমি যেভাবে হোক না কেন সেটা সামলায় রাখার তো চেষ্টা করি, কিন্তু তারপরও সেটা এই 10 মিনিট আগেও আমাকে বলছে, মনে করেন যে আমার জন্য আমার ছেলে মেয়ে নষ্ট হইতে, আমি ছেলে মেয়ের শাসন করি না কেন সেই জন্য। হুম। ওকে খুব শাসন করে, মারধর করে বাচ্চাদের? হ্যাঁ, মারধর করে, কিন্তু সবচেয়ে কথা হচ্ছে যে মানসিক ভাবে টর্চারটা বেশি হয়। আচ্ছা, মানে ভয় দেখায় না কি করে? হ্যাঁ, ভয় দেখায়, প্রত্যেকটা জিনিসে তারা অবাধ্য হলে পরে তোকে আজকে এইটা করবো ওইটা করবো, তোর দেখে নেবো, বা এরকম একটা কিছু সবসময় বলতে থাকে আর কি। মানে এই যে বিয়েটা কি পছন্দের বিয়ে ছিল নাকি? হ্যাঁ, আমার আমার পছন্দ ছিল। আমার বাবা মা দুজনেই আছেন, আমার বাবা মা দুজনে গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, ছোট হলেও। তারা রিটায়ার্ড, তাদের সাথে সম্পর্ক ভালো না। না না, পছন্দের বিয়ে মানে প্রেমের বিয়ে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রেমের সম্পর্কটা কতদিনের ছিল? ওটা ছিল 4 বছর। তখন এই সমস্ত জিনিস চোখে পড়েনি? না না, তখন এগুলো আমার মানে পজিটিভলি আমি চিন্তা করছি, যে না, এই ধরনের একটা সে সবকিছু বোঝে, বা যতটুকু ফোনেই তো কথা বলতাম তখন, তখন যতটুকু মনে হচ্ছে তখন জানো যে ফোনেই না। বেশি কথা হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অশান্তিটা শুরু হয়েছে কবে থেকে, বিয়ের কতদিন পর থেকে? কিছু কিছু টুকটাক ঝামেলা বিয়ের আগেও ছিল, কিন্তু সেগুলো মনে করছি বিয়ের পরে ঠিক ঠিক হয়ে হয়ে যাবে। যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ধৈর্য ধরতে ধরতে মানে প্রথম প্রথম অসুবিধাটা কখন দেখা দিল, বিয়ের কতদিন পরে? বিয়ের সময় কিছু ঝামেলা ছিল, বিয়ের সময় তার ভিতরে কথার ভিতরে কিছু হেরফের আমি পাইতাম, বা বিয়ের আগেও কিছু হেরফের ছিল, কিন্তু বিয়ের পরে আমি তো মনে করছি যে সব ঠিকঠাক হয়ে যাবে। একটা মেয়ে না আমাদের না, ধর্মে সেটা ভেবেছি, কিন্তু আমার প্রশ্নটা ছিল বিয়ের কতদিন পরে আবার ঝামেলাটা এই শুরু হলো? মনে করেন 5-7 দিনের ভিতরেও ঝামেলা হয়েছে বিয়ের, মনে হ্যাঁ, করেন মানে আজকের বিষয়ের সঙ্গে মিলে যাচ্ছে, সেজন্য আমি একটু হাসছি যে প্রেমের বিয়ে, কিন্তু তারপরেও কেন বিয়ের পরে ভাঙনের না। সুর শুনি আমরা। সেক্ষেত্রে একটা জিনিস বলবো, যে প্রেমের বিয়ে যেহেতু, আর ও তো মনে করছে আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবাসি এবং অনেক কিছু ত্যাগও করছি, যার জন্য হয়তো প্রেশারটা আমার উপর একটু বেশি আসতো, যে ও যখন এত কিছু ত্যাগ করছে সবকিছু তো স্বীকার করে নেবে। এর জন্য হয়তো সবকিছু একটু বাধ্যগত একটা ব্যাপার থাকতো ওর ভিতরে। মানে ও ধরেই নিয়েছে যে এর পরেও হয়তো সবকিছু স্বীকার করে নেবে বিয়ের হ্যাঁ পরে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু সেটা একটা ভুল ধারণা ছিল ওর আর কি, তাই তো? এখনো সেভাবেই আছে, এখনো সেভাবে আছে, যে ও যেটা বলবে সেটা যেভাবে কোনো মেনে নেই, বা হয়ে যায় সেরকম, এরকম একটা ব্যাপারে সে এখনো নির্ভরশীল। এখনো কোথায়, ঘুমিয়ে গেছে? হ্যাঁ, এখনো ও বাসায়, মানে ও টিভির সামনে রেখে আমি বাইরে বেরোচ্ছি। আচ্ছা, ওকে এই প্রোগ্রামটা কখনো দেখেছে?
হ্যাঁ, গত সপ্তাহে আমি ফোন করছিলাম, তখন বলছিলাম যে আমি কথা বলবো, তখন তার ফোন আসলে কানেক্টিং হয়নি, এজন্য কিন্তু আমরা খুব পছন্দ করি বা মানে খুব খুশি হই যখন স্বামী স্ত্রী দুজনেই কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি সে চেষ্টা করলে সেটাও পারি। হ্যাঁ, সেটা একটু আগামীতে কখনো সম্ভব হলে খুব ভালো হয়। তার দিক থেকেও কি কি অসুবিধা কি কি অসুবিধা হচ্ছে আমরা তখন শোনার একটা সুযোগ পাই, তখন আমাদের পুরো ব্যাপারটা পুরো ছবিটা আমরা দেখতে পারি আর কি। তার দিকের অসুবিধাটা আমি বলতে পারি, তার দিকের অসুবিধা আমাকে বিয়ে করে না, সে সেটা কোনো কিছু পরে পায়নি। দেখা যাবে। আজকে আমরা সেটার মধ্যে না ঢুকি। হ্যাঁ, যদি সেটা সম্ভব হয় তাকে নিয়ে একসাথে ফোন করাটা সম্ভব হয়। তো আজকে আমাদের জন্য কি প্রশ্ন আমাদের এই আমাদের জন্য? আমি এর ভিতরে 2বার ডিভোর্স পর্যন্ত গেছিলাম, কোর্ট পর্যন্ত গেছি, কিন্তু সেক্ষেত্রে গিয়ে আবার ও ফেরত আসে। কিন্তু কে ফেরত আসে? ওই ফেরত আসে। ও লাস্টে যে সময় ডিভোর্স করতে গেছিলাম তখন কাগজপত্র সব হয়েছে, কিন্তু লেখার পরে বলতেছে না, আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করবো, আগে কার্ড করা যাবে, তারপরে এগুলো হবে, এর আগে হবে না। কার্ড গড়ায় যাবে মানে? মানে যার বলতে মিউচুয়াল ডিভোর্সে সে রাজি নেই, এই ধরনের একটা ব্যাপার। আচ্ছা, মিউচুয়াল ডিভোর্স দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সে কিন্তু বাড়ি থেকে বলে গেছিল যে হ্যাঁ আমি সিগনেচার করে দেবো। আচ্ছা, প্রথমে বলেছিল করবে, তারপরে সে বলেছে করবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের জন্য আজকে প্রশ্নটা কি? আপনাদের জন্য প্রশ্ন হয়েছে যে এখন আমি তো মনে করেন যে আর্থিকভাবে অতটা সচ্ছল এই মুহূর্তে নাই, প্লাস হয়েছে যে আমি এখন এইভাবে লাইফ মানে পার করতে পারতেছি না, যদি কোনো উপদেশ দিতেন যে এইভাবে করেন। আর আমি এটা শিওর যে ওর সাথে আমার সারা জীবন থাকতে পারবো না, হয়তো এমন একটা পর্যায়ে গিয়ে বিচ্ছিন্ন হব যখন আর আমার মানে একটু দেয়ালে পিঠ থেকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। ছেলে মেয়েরা পছন্দ করে মাকে? হ্যাঁ, করে। আচ্ছা, ওরা মাকে ভালোবাসে ঠিকই। যখন দুজনের ঝগড়া হয় তখন ওরা কি কোনো পক্ষ নেয়? পক্ষ নেয় বলতে আমার মেয়েটা মাঝে মাঝে বলে, মেয়েটা ছোট, তারপরেও বলে, ওর মাকেই বলে যে তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না, মাকে থামাতে চেষ্টা করে। আচ্ছা, ওরা যে এফেক্টেড হচ্ছে এটা কি স্ত্রী বুঝতে পারেন? না, এটা যদি বুঝতো তাহলে হয়তো করতো না, আর কিছুটা মানসিক প্রবলেমের জন্য হয়তো বুঝাও হয়তো কাজ করতে পারে না। হ্যাঁ, সেটাই, বাচ্চারা তো ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় এটাতে, সেটা আমরা একটু মাথায় রাখতে পারলে ভালো হতো। আমার ওয়াইফের সবগুলো খারাপ গুণের ভিতরে একটা ভালো গুণ হচ্ছে যে সে ক্যারেক্টারগত দিক থেকে মানে 1 লাখের ভিতরে একদম। বাহ, এটা তো অনেক বড় একটা কোয়ালিটি। হ্যাঁ, কিন্তু তারপরেও মানে ওর যা মানে যতগুলো খারাপ দিক আছে বা এই আচরণগত, এগুলো যদি ঠিকঠাক হতো তাহলে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আমাদের অতিথিদের কাছে যাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করে। আমাদের সময় ফুরিয়ে আসছে, একটু তাড়াতাড়ি করে যদি তোমাদের কোনো প্রশ্ন আছে। আপনার এবং আপনার ওয়াইফের বয়সটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমার বয়স হচ্ছে যে 37, আমার ওয়াইফের বয়স 32 বা 3 এরকম। আচ্ছা, বিয়ে হয়েছে 12 বছর? হ্যাঁ, 12 বছর। আচ্ছা, এই 12 বছরই আপনি এই সমস্যাটা ফেস করছেন, তাই না? 12 বছরের আগে থেকে আপনি বিয়ের আগে থেকেও জানতেন সমস্যাটা কিছুটা? বিয়ের আগে থেকে বুঝতাম, কিন্তু ওইভাবে মূল্যায়ন করিনি যে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টা আমি বুঝেছি। আপনি কি কখনো ওনাকে চিকিৎসা দরকার বা আপনি কোন চিকিৎসকের সাথে আলাপ করেছিলেন কিনা ওনার? না, এরকম চিকিৎসকের সাথে আলাপ করিনি। কোন রকম কোন চিকিৎসকের সাথে আলাপ করেননি? না, এই প্রসঙ্গ নিয়ে আলাপ করিনি। সাইকোলজিক্যাল হেল্প নিয়েছেন? এটা কি ধরনের সমস্যা, এটা কি আপনি বোঝেন? আপনি কি নিজেই বলছিলেন যে ওসিডি। হ্যাঁ, আমি এটার সম্বন্ধে আমি পড়ছি, মানে অনুষ্ঠানও দেখছি, প্লাস হচ্ছে যে আমি নেট থেকেও পড়ছি, বা উপসর্গগুলো আমি একটু বুঝি। সেক্ষেত্রে একজন সাইকোলজিস্টের কথা কি কখনো ভেবেছেন? হ্যাঁ, ভাবছিলাম, আমি যে কিছুদিনের আগে ভাবছিলাম যে একবার হয়তো ঢাকা নিয়ে যাব, কিন্তু তার ভিতরে আবার তার সাথে আমার সম্পর্কটা এত অবনতি হয়েছে যে এখন মোটামুটি আমি যতটুকু পারি এড়াইয়েই থাকি, কথা না বলতে পারলে বলিও না, ও সেরকম ভাবে চলতেছে, এই জন্য হয় না। আচ্ছা, তার মানে সাইকোলজিস্ট পর্যন্ত পৌঁছানো যায়নি? না। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রশ্ন তাড়াতাড়ি? আমার একটা মতামত আর কি আপনার থেকে জানতে চাই। অবশ্যই। আপনি তো প্রেম করে বিয়ে করলেন, প্রেমের আগেই জানতেন যে কিছু সমস্যা আছে এবং আশা করেছিলেন যে এটা ঠিক হয়ে যাবে? বিয়ের আগে জানতেন? বিয়ের আগে, এবং বিয়ের পরে চলতে গিয়ে কিছু কিছু চোখে পড়লো যে সমস্যাটা এটা ওনার চরিত্রগত না, এটা ওনার আচরণগত, এটা ওনার প্যাটার্ন। কিংবা আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেন, বিয়ে প্রেমের সময় যেমন ভাবেছিলেন, কখনো কি ভেবেছেন যে আমরা তো ভালোই ছিলাম,
এইটুকু ইগনোর করলে, অর্থাৎ ওনার দোষ না এটা, উনি এটা ওনার নেচারের মধ্যে আছে, হয়তোবা চিকিৎসা নিলে প্রপার সাইকোলজি। না, আমার ইয়ে হচ্ছে আপনি যদি ওই ধারাবাহিকতায় অ্যাকসেপ্ট করে ওনার সাথে সমঝোতা করে চলতে শিখতেন, চলতে চাইতেন, প্রশ্নটাই যে তাহলে কি আপনার লাইফটা আরো সুন্দর হতো, যে ওনাকে ত্রুটি না ধরে আমি কাপল থেরাপি নিলাম, আমি ওনার যা নেচার, ওসিডি নেচার, এটা অ্যাকসেপ্ট করি, আমি চললাম ওনার সাথে। সেটা কি কখনো ভেবেছেন যে এভাবে কাটিয়ে দেই? সেটাও ভাবছি, কিন্তু জিনিসগুলা এত বেশি পর্যন্ত গড়াইছে যে এটাকে আর রিমুভ করে আমার মানসিক দিক থেকে আমি পারতেছি না, কারণ সেখানে আমার টোটাল ফ্যামিলির মান সম্মান সবকিছু জড়াই গেছে। যখন আমাকে অবমূল্যায়ন করা হয়েছে বারবার, একদিন না 1000 বার, এরপর আমার ফ্যামিলিকে, বাবা মাকে যদি যেখানে অপমান করা হয়েছে, সেক্ষেত্রে এগুলার মানিয়ে নেওয়া আসলে খুব একটা। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন এটাই যে আপনি কখনো কাপল থেরাপি নেওয়ার কথা চিন্তা করেছেন, দুজন মিলে কারোর সাথে কথা বলি? না, এরকম নাই। আচ্ছা, ঠিক আছে, ফ্যামিলিগতভাবে আছে কিন্তু এমনি বাইরে নাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, কেমন আমরা আলোচনা দুজন একসঙ্গে মানে থাকলে আরো ভালো হতো নেক্সট টাইম, সেটা আমরা আশা করব। তোমরা চট করে যদি কিছু বলো। না, আমার মনে হচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে বাংলাদেশে চলে যায়। ওনার যেটা হয়েছে খুব সম্ভবত ওই যে ফ্যামিলি ইনভলভ হয়ে, সবাই তো মাহমুদুর রহমান না, ভুল বোঝাবুঝির কতগুলো ব্যাপার হয়েছে, ওই জন্য ওখানে প্রয়োজন ছিল ওই যে ফ্যামিলিগত আলোচনা হয়েছে দোষ সালিশের মতো করে। সেটা না, দরকার ছিল অবজেক্টিভলি বোঝার চেষ্টা করার যে সমস্যাটার গোড়া কোথায়, এবং তাহলে সমাধানটাও প্ল্যান করা যেত। মানে তুমি দর্শককে কি বলছো? দর্শককে এটাই বলতে চাই যে এটা একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওনাদের। এটা প্রেমের সময়ও ছিল, বিয়ের শুরুতেও ছিল। হাজবেন্ড এটা যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে অসুবিধা হবে না, অ্যাকসেপ্ট করে এবং চিকিৎসাটাও যদি এনশিওর করা যায়, তাহলে দে ক্যান হ্যাভ এ গুড লাইফ। বাচ্চারা যেহেতু আছে এবং বাচ্চারাও মা বাবাকে দুজনকেই পছন্দ করে। এখন উনি যদি মনে করে যে না, এটা কি রাগের মাথায় জেদের চোটে কি ডিভোর্সের কথা ভাবছেন, তা সেই লাইফটাও কি বেটার হবে, এটা নিয়ে খোলাখুলি আলোচনা করাটা দরকার। এবং এই জন্য একজন এক্সপার্ট সাইকোথেরাপিস্ট, সাইকোলজিস্টের সামনে আলোচনা হওয়াটা দরকার। আচ্ছা, এখানে আমি দুটো বিষয় বলতে চাই। একটা হচ্ছে আজকে ইস্যুটার সাথে এটা খুব যাচ্ছে। এখানে ওয়াইফের দিক থেকে উনি যেটা মনে করছেন যে ও সবই অ্যাকসেপ্ট করে নিবে, ও মেনে নিবে, এই টেন্ডেন্সিটা ওয়াইফের আছে। সাধারণত প্রেমের বিয়ে যখন বিবাহিত জীবনে যায়, তখন আমরা গার্ডেড আচরণ থেকে বিয়ের পর আমরা বাংলায় বলো। আচ্ছা, মানে আমরা প্রেম সময়ে যে আচরণগুলো করি সেটা মধ্যে একটা ভয় থাকে, যে হারানোর ভয়, যে কারণে আমরা আচরণগুলোকে একটু সামলে করি, সবকিছু ওপেন করি না, সবকিছু বলি না। কিন্তু বিয়ের পর আর এটা প্রয়োজন ফিল করি না, আগুলটা খুলে যায়, কারণ তখন আমি বিবাহিত, এখন আর সে ভয়টা নাই। ভয়টা চলে গিয়ে আবার যদি সেখানে একটা হ্যাঁ সবকিছু এখন আমার গ্রহণযোগ্য হয়ে গেছে, এরকম একটা ফিলিংসে চলে আসি যে ও তো আছেই, এখন আর কোনো সমস্যা নাই, এখন আমি যা করব সবই অ্যাকসেপ্টেড হবে। ওয়াইফের এই জায়গাটা হয়েছে। উনি যেহেতু আগেই সমস্যা ছিল, উনি জানতেন, ওনার হাজবেন্ডও জানতেন, সো এই জিনিসটা আরও অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ওয়াইফ এভাবে নিচ্ছেন। আর হাজবেন্ডের মধ্যে যেটা হয়েছে যে উনি বিয়ের আগে বুঝেছিলেন যে প্রবলেমটা আছে, কিন্তু আবেগে, বিয়ের আগে প্রেমের সময়টা আমরা আবেগে অনেক কিছু কনসিডার করি, আমরা মনে করি যে ঠিক হয়ে যাবে, এটা বড় বিষয় না। কিন্তু এই আনরিজলভ, মানে আগেই আমি সমস্যাটাকে খেয়াল করিনি, পাত্তা দিইনি, ওটাকে বিয়ের পরে আমি ওটার সাথে বসবাস করতে গেলে যে ওটা আরও বাড়তে পারে অথবা জটিলতায় রূপ ধারণ করতে পারে, এই জিনিসটা আমরা ওভারলুক করি, অথবা ওটাকে আগেই অ্যাওয়ার হয়ে সলভ করার চেষ্টা করি না। ফলাফলে এরকম অসংখ্য সমস্যাই কিন্তু আগে জানলেও আমরা বিয়ের পরে ওগুলোর সাথে আর বসবাস করতে পারি না, তখন বলি না আমি থাকবো না, আমি পারছি না। কিন্তু এটা আগে থেকেই যদি প্রেম সময়ে আমরা একটু খেয়াল করি, এটাকে নিয়ে কারোর সাথে আলাপ করি। ওদের জন্য কিছু বলি, ওটা তো ওদের ক্ষেত্রে হয়নি, এখন ওদের জন্য তোমার কি রেকমেন্ডেশন? এখন আমার রেকমেন্ডেশন বলবো না, আমি সরাসরি বলবো যে ওয়াইফকে যদি কিছুটা সাহায্য করা যায় প্রফেশনালদের মাধ্যমে, যেমন একজন ট্রেন্ড সাইকোলজিস্ট বা কাউন্সিলর কাছে উনি যদি নিয়ে যান, আমার মনে হয় ওয়াইফ এখন যতটা ভয় পাচ্ছেন, উনি ভাবছেন যে
গেলে কি না কি হবে, যেহেতু ওসিডির প্রবলেম। সো উনি অবশ্যই সাহায্য পেলে জিনিসটা কমে আসবে, ওসিডির ব্যাপারটা কমে আসবে। এবং উনি নিশ্চয়ই এই যে বলছিলেন 2বার ডিভোর্স করতে গিয়ে উনি চলে এসেছেন, তার মানে ওয়াইফের এই রিলেশনটা টিকিয়ে রাখার একটা চেষ্টা আছে, ইচ্ছা আছে। তো উনি নিশ্চয়ই এমন একটা কনফ্লিক্টের মধ্যে, একটা জটিলতার মধ্যে পড়ে আছেন, উনি ওনার প্রবলেমটাকে কিন্তু একবারও বলছে না ডিভোর্স চায়। হ্যাঁ, মানে ওয়াইফ তো হাজবেন্ডের ইচ্ছেকে বাস্তবায়ন করার জন্য গিয়েছিল। উনি ওয়াইফ তো চাচ্ছে না, কিন্তু হাজবেন্ডই তো চাচ্ছে না। হ্যাঁ, ওয়াইফ ডিভোর্স চাচ্ছে না, আবার প্রবলেমটা থেকে বের হতে পারছে না, উনি এই জায়গায় আছেন। কিন্তু ওয়াইফকে যদি আমরা সাহায্য করতে পারি, উনি কিন্তু ওনার রিলেশনটাকে টিকানোর জন্য হলেও নিজের প্রবলেমটাকে একটু সলভ করার চেষ্টা করবেন। আর হাজবেন্ডও তখন পারবেন ওনার সংসারটাকে, উনি যেহেতু একদম কষ্ট পেয়ে গেছেন, বুঝতেই পারছেন না এর সাথে আর কতদিন থাকা যাবে। মূল ইস্যুটাই তো ওই জায়গায়। আচ্ছা, আমি একটু অ্যাড করি। ওই তামিমা যেটা বললো, ওয়াইফকে একটু হেল্প করা, ওসিডি থেকে মুক্ত হওয়া, অথবা আদার যে পিকিউরিটিস আছে সেটাকে বোঝা, তারপরেই ওনারা কাপল থেরাপি নিতে পারে। ওখান থেকে যদি 50% ইমপ্রুভ হয়, তখন কাপল থেরাপির মাধ্যমে ওনারা একটা প্ল্যান করতে পারে, ওনারা কি ডিভোর্সেই যাবে নাকি অ্যাডজাস্টমেন্টটা করার জন্য কি লাগবে সেই হেল্পটা নেবে। সেটাও একটা কাপল থেরাপির মাধ্যমে সম্ভব। এবং প্রয়োজনে ফ্যামিলিতেও যদি অবুঝ কিংবা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, ফ্যামিলি থেরাপি ও ফর্মালি হোক অথবা ইনফর্মালি করা যেতে পারে। নট দ্যাট আর কাকে আনবে না, ফ্যামিলি থেরাপিস্টের সাথে বসে, মানে হাজবেন্ড ওয়াইফ ছাড়া আর কাকে ইনক্লুড করবে? যারা যারা এফেক্টেড, যারা ওনাদের ভালো চায়, অথবা এখানে তো আর কারো কথা বলেনি না, সেটা এক্সপ্লোর করে দেখতে হবে। যেমন হাজবেন্ড খুবই, এখানে তো কাপল রিলেশনশিপটাই তো মানে ভেঙে মজবুত করা দরকার। না, ওনারা যেটা করেছে, ফ্যামিলি আর কারো কথা তো বলেনি। না, ফ্যামিলি বসছিল, বসে ওনার একটা সালিশের মতো করেছে, সেটা তো আমাদের দেশের একটা সালিশের মতো করে ডিভোর্সের পক্ষে মত দিয়ে দিছে। সেটা না করেও পারা যাবে যদি আমরা অল্টারনেটিভ, বাচ্চাদের যেহেতু একটা লাইকিং আছে বা আমার দুজনের প্রতি, হয়তো বা একটা সুন্দর ফ্যামিলি হিসাবেও তারা সার্ভাইভ করতে পারে। আর যদি খুব সমস্যা হয়, তাহলে ওটাও নেগোশিয়েট করা যেতে পারে যে সেপারেটেড থেকেও ওনারা সম্পর্ক রাখতে পারে কিনা। মানে বাইরের দেশে কিন্তু এরকম সিস্টেম আছে। আমরা তো বিদেশ না, কেন বুঝো না? হ্যাঁ, বাইরের দেশে সিস্টেম আছে, যদি ওসিডি বা এই ধরনের মানসিক রোগ থাকে, বাচ্চাদেরকে বাবা মার কাছে থাকতেই দেয় না। সো এই বাচ্চাগুলোর জন্য হলেও ট্রিটমেন্টটা আমাদের শুরু করতেই হবে, সেটা ওসিডির এবং কাপল দুই দিকেই। সেটাই। এবং এটা না করার আগে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। হ্যাঁ, সেটা এখন মুশকিল হচ্ছে কি, আমরা তো এটা এই অনুষ্ঠান থেকে বারবার বলি কারো কাছে যাও, কারো কাছে যাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু ঠিক মানুষটার কাছে পাঠাতে পারছি না। মানে আমাদের কাছে কিছু ফ্রাস্ট্রেটেড হয়ে লোকজন আলোচনা করে যে গিয়েছিলাম কিন্তু ভীষণ মানে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, হতাশ হয়ে ফেরত এসেছি। তো একজন বিদেশি লোক কিছুদিন আগেও আমাকে বলেছে, আমাদের বাংলাদেশি না, যে আমি মানে পালিয়ে এসেছি ওখান থেকে, যে কার কাছে আসলাম। তো সেই জন্য বলছিলাম যে আমরা কনস্ট্যান্টলি বলছি যে কারো কাছে যাও, কারো কাছে যাও, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত এবং মানে এফেক্টিভ থেরাপিস্টের সংখ্যা কিন্তু বাংলাদেশে কম, খুব কম। তো সেটা বোধহয় আমাদের একটু বলাটা কেমন হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তা করি। বলছি ওনাদেরই দায়িত্ব পড়ে যাচ্ছে খুঁজে বের করা যে কার কাছে যাব। সেটা কিন্তু ওদের উপর একটা অবিচার হচ্ছে।